আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্য প্রসঙ্গ, পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকার দুটি ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত হলেও পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এর মধ্যে একটি পাম্প রোববার থেকে অ্যাপস ছাড়া আর তেল বিক্রি না করার ঘোষণা দিয়েছে। উপরন্তু শনিবার সকাল থেকে অ্যাপসে নতুন করে রেজিস্ট্রেশনও করা যাচ্ছে না বলে অভিযোগ করে গ্রাহকরা, ফলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশের জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। রাজধানীর যেসব ফিলিং স্টেশন নিরবচ্ছিন্ন তেল সরবরাহ করছে সেগুলোর সামনে যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 7-8 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক একজন জ্বালানি তেল সংগ্রহ করছেন। ফলে একাধারে যেমন মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি লম্বা সময় রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে অনেকের শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে। দুর্ভিক্ষ হয়ে গেছে পুরো জীবন। তো এটা তো কাঙ্ক্ষিত না। তো আমরা যেটা চাইছিলাম যে আপনার তেলের যে সিন্ডিকেটটা, এটা যদি ভাঙা যেত তাহলে এরকমটা হইতো না। যেসব গাড়ির পিছনে সিএনজি ট্যাঙ্কি আছে তাদেরকে তাদের অকটেন দেওয়া উচিত, 10 লিটার 5 লিটার দেওয়া উচিত, কিন্তু তারাই দেখি 60 ম্যাক্সিমামটা ভরে নিয়ে যায়, কিন্তু আমাদের অকটেনের গাড়িতে আমরা তেল পাই না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার লাইন জাহাঙ্গীর গেট, মহাখালী রেলগেট ছাড়িয়ে তেজগাঁওয়ের দিকে চলে গেছে। চৈত্রের প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। এই ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেলের জন্য 1000 টাকা ও অ্যাপসের মাধ্যমে 1200 টাকার তেল দেয়া হচ্ছে। কিন্তু শনিবার সকাল থেকে অ্যাপসে নতুন করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। অ্যাপসের মধ্যে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অ্যাপসটা বারবার ডাউনলোড দিচ্ছি, কিন্তু অ্যাপসটা সঠিকভাবে ডাউনলোড হচ্ছে না। আমাদের তো ট্যাক্স টোকেন সবই আছে, তাহলে আমাদের অবৈধ তো ট্যাক্স টোকেনই অবৈধ হবে। এটা তো সার্ভারের প্রবলেম, আমাদের প্রবলেম না। সকাল থেকে ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না। বিআরটি ইস্যু দেখা যাচ্ছে কি জন্য। মোটরসাইকেল ব্যতীত অন্যান্য যানবাহনের জন্য অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে না। ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ 3500 টাকার তেল দেয়া হচ্ছে। আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে রোববার থেকে তারা অ্যাপস ছাড়া মোটরসাইকেল চালকদের কাছে আর তেল বিক্রি করবে না। আগামীকালকে থেকে কোনো কিউআর কোড ব্যতীত সোনার বাংলা সার্ভিস স্টেশন থেকে ওয়েল সাপ্লাই করা হবে না। জ্বালানি তেলের এই ভোগান্তি কবে শেষ হবে তার কোনো আশা যেমনটি দেখছেন না গ্রাহকরা, তেমনি পেট্রোল পাম্প সংশ্লিষ্টরাও। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সিন্ডিকেটের কারণে দেশ জ্বালানির সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। জনগণের অধিকার আবারও পদদলিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দাবি আদায়ে চুল পরিমাণ ছাড় দেবে না বিরোধী দল। শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। আরও জানাচ্ছেন সালাহউদ্দিন কাদের। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে আয়োজনস্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনে পরবর্তী 3 বছরের জন্য সভাপতি হিসেবে অ্যাডভোকেট আতিকুর রহমান ও সেক্রেটারি হিসেবে লস্কর মোহাম্মদ তাসলিমের নাম ঘোষণা করা হয়। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে সদা সতর্ক থাকবে বিরোধী দল। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না।
এর আগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, কৃষিতে বিপর্যয় মানেই গোটা জাতির বিপর্যয়, তাই জ্বালানি সরবরাহে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলোকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। আমরা এরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চনাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার সন্ধ্যা 7টার দিকে শিশুদোষ নাটক কবির চিতাবাঘ দেখতে সপরিবারে বেইলি রোডে যান তিনি। প্রধানমন্ত্রীর নাটক দেখতে এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু ও দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়। বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ সরকার প্রধানের আগমনে শিশু শিল্পী সহ দর্শকরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেকে খুশিতে আনন্দ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটো সেশনে অংশ নেন। এর আগে গত 3 এপ্রিল মে জাইমা রহমানকে নিয়ে প্রজেক্ট হেল মেরি সিনেমা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা শনিবার দ্বিতীয় দিনের মতো ফর্ম সংগ্রহ ও জমা দিয়েছেন। এখন পর্যন্ত 1025 জন নারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নের ক্ষেত্রে বিগত দিনের আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততা ও সংসদে কথা বলার মতো দক্ষ নেতৃত্বই বেছে নেওয়া হবে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি শুরু হয়। আগামীকালও মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেশের দূরদূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীরা। এমপি প্রত্যাশীদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। নারী নেত্রীদের আশা, বিগত প্রায় 1.5 যুগের গ্রেফতার, নির্যাতন, নিপীড়নের শিকার ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন নেতাকে বিবেচনা করবে দল। আমি 18 সালে নির্বাচন করেছি অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে, তারপরেও আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। গুম খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতনের শিকার যারা হয়েছিলেন তাদেরকেও আইনি সহযোগিতা দিয়ে সবসময় তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি। গত 17 বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সবই সহ্য করেছি, সেহেতু দলের কাছে আমি শতভাগ আশাবাদী। অতিথি পাখিদের ভিড়ে যেন তাগিরা হারিয়ে না যায়। দল থেকে মনোনয়ন পেলে কি কি কাজ করবেন সে বিষয়ে প্রতিশ্রুতি দেন বিএনপির নারী নেত্রীরা। বৃদ্ধ মানুষেরা, তাদের জন্য আমি পূর্ণ ব্যবস্থা করব এবং বেকার যুবকদের আছে তাদের জন্য আমি পুনর্বাসন করব। আমার মনে হয় কিছু করা উচিত, সেটা আমি সংসদে পাশ করতে বলতে পারি। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান। যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে, তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই নির্বাচনে মোট 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকে পাবে 1টি আসন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গেল 2 দিনে আক্রান্তের সংখ্যা কমে আসছে জানিয়ে তারা বলেছেন, হাসপাতালে ভর্তির হারও এখন আগের চেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় সারা দেশে হামের আক্রান্ত হয়ে মারা গেছে 2টি শিশু, আর আক্রান্ত হয়েছেন 888 জন। গত 15 মার্চ থেকে হামে ভর্তি রোগীর সংখ্যা 9463 জন।
ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 15 মার্চ থেকে প্রায় 1 মাস ধরে সারা দেশে হামের সাথে লড়ছে আক্রান্ত শিশু, অভিভাবক ও ডাক্তাররা। 10 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে 144 শিশুর মৃত্যু ও 2409 জন শিশু আক্রান্ত হয়েছে। সংক্রমণের এমন হারে আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। হাসপাতালের বেড থেকে বারান্দা, সব জায়গায় সংক্রমিতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় 6 থেকে 9 মাস বয়সী বেশিরভাগ শিশুর শরীরে হামের সংক্রমণ ধরা পড়ে। এখানে আসার পরে 3 দিন আজকে ভর্তি চলতেছে, চিকিৎসা চলতেছে। হুটহাট করে গায়ে জ্বর আসে 104 থেকে 5 ডিগ্রি। তোর একটু শ্বাসকষ্টটা আছে আর কি, ওই এতটুকুতেই এখন আছে, আর এমনি আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই আর কি ওর। হাসপাতালে ভর্তি হওয়ার সপ্তাহখানেক পরেও হামে আক্রান্ত হয়েছে অনেক শিশু। 22 দিন পরে আর কি গিয়া এটা দেখা দিচ্ছে আর কি। অনেক ডাক্তার আজকে আসলো আর শ্বাসকষ্ট আবার বাইরে গেছে আজকে আর কি। তবে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। তাদের মতে করোনা বা ডেঙ্গুর মতো হামের সংক্রমণও মাসখানেকের মধ্যে কমে যাবে। যে কোনো ভাইরাল মহামারী এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে। যেমন কোভিডটা একটু বেশি সময় ছিল, ডেঙ্গু আসলে 3 মাস 4 মাস থাকে। ঠিক এরকমই অন্য ভাইরাস যখন এন্ডেমিক বা প্যান্ডেমিক আকারে আসে, এগুলি কিন্তু সারা বছর ধরে থাকবে না। আগে যে হারে ভর্তি হতো আমাদের শিশু হাসপাতালে, যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার চেয়ে কিন্তু একটু কমে আসছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এটা অনেকটাই কমে যাবে, কারণ মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু কমে গেছে। এদিকে কুমিল্লায় 4 শিশুর মৃত্যু ও 400-র বেশি আক্রান্ত হয়েছে হামে। সিলেটে হামে মারা গেছে 1 শিশু। এ নিয়ে সিলেটে হামে সংক্রমিত 3টি মৃত্যুর খবর পাওয়া গেছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা আর স্থানীয় সরকার আইনগুলো সংশোধনের বিল পাশের মাধ্যমে সরকার পুরনো বন্দোবস্তের দিকেই হাঁটছে বলে অভিযোগ ঐকমত্য কমিশনের সদস্য ও আইনজীবীদের কারো কারো। তবে সব বিল অধিকতর সংশোধন ও নতুনভাবে আনা সম্ভব হবে বলে মনে করেন সংসদে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এতে জুলাই চেতনার ব্যত্যয় হবে না বলে মনে করেন কেউ কেউ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গণভোট, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ সহ 13টি অধ্যাদেশের ক্ষেত্রে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় এসবের ভবিষ্যৎ অনেকটাই অস্পষ্ট। অন্তর্বর্তীকালীন সরকারের গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফলে কার্যকারিতা হারাচ্ছে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো। সংসদে এসব নিয়েও তীব্র বিরোধিতার মুখে পড়েছে সরকারি দল। অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে, হয়তো তারা বুঝতে ভুল করেছেন অথবা আমরা তাদের বুঝাতে পারিনি। বিরোধী দলীয় নেতারা রাজনৈতিক বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনেন, কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যদের যুক্তি এসব নতুনভাবে উত্থাপিত হওয়ার সুযোগ আছে। সবগুলা যদি ডেফার হয়, এখানে আলোচনা হয়ে ডেফার হবে। আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে। যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আলোচিত অধ্যাদেশগুলো রহিত হওয়ায় সরকারের সংস্কারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। আমার মনে প্রশ্ন জাগে, তারা কোন পথে যাচ্ছে? তারা কি সেই অতীতের যে স্বৈরাচারী পথের দিকে যাচ্ছে, স্বৈরাচারী পথ ধরেই সামনের দিকে এগোচ্ছে? তারা এগুলো পুনর্বিবেচনা করবে, পুনর্বিবেচনা করে আমাদের এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য তারা এগিয়ে আসবে। ওয়াদা ভঙ্গ করছে, সেটেল ম্যাটারকে আনসেটেল করছে, জনগণের মধ্যে কনফিউশন দেখাচ্ছে, বিশেষ করে নতুন প্রজন্মের মানুষদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। ডেমোক্রেসিতে সব কিছু সরকারের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইন মেনে করবে। তারা যদি আইনের বাইরে না যায় তাহলে সরকারের আপত্তি কী? মানবাধিকার কমিশন যদি আইন মেনে কাজ করে, সরকারের আপত্তি কী? তবে পাল্টা যুক্তি দিয়ে সংসদে অধ্যাদেশ সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভবিষ্যতে অধিকতর যাচাই বাছাই শেষে এসব বিল শক্তিশালী রূপে আইনে পরিণত হতে পারে। বলা আছে যে এই আইনগুলো যুগোপযোগী করার জন্য
আইনগুলো আনা হবে আর কি। সেখানে অন্যায়ের কিছু ঘটেছে বলে আমরা মনে করি না আর কি। তারপর মানবাধিকার আইন, সেটাকেও আমরা যুগোপযোগী করেছি। তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করে 2 বার ওয়াক আউট করেছে। এই রিপোর্টটা এমন না যে এই রিপোর্টটায় বিরোধী দলের প্রতিনিধি ছিল না, তারা তো ছিল। তারা যেগুলো আপত্তি দিয়েছে সেগুলো আমরা লিখেই রেখেছি যে এখানে এইটার উপরে ডিসেন্ডিং দেওয়া আছে। তো সেই ডিসেন্ডিং কি কি ক্ষেত্রে দেওয়া আছে আমরা সেগুলো পরবর্তীতে এক্সামিন করে আইন তৈরি করা হয়েছে। মাজদার হোসেন মামলার আলোকে তারা আলাদা করে বিল অধ্যাদেশটা বাতিল হয়েছে, কিন্তু তারা আলাদা করে এগুলো আনবে। আমরা আশা করব যে যেগুলো পুনঃ উপস্থাপিত হবে সেগুলোতে যেন জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করছি, আমরা আশা করি যে সেই চেতনাটা প্রতিফলিত হবে। দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। 133টি অধ্যাদেশের মধ্যে 120টি অধ্যাদেশের নিষ্পত্তি করেছে জাতীয় সংসদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সৌদি আরবের রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। মরুময় কর্মব্যস্ত জীবনে আনন্দ পেতে পরিবার পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, বৈশাখী আয়োজনের উদ্যোক্তা ছিলেন ইউসুফ হোসেন, আরাফাত হাশিম দেওয়ান, সালাউদ্দিন আহমেদ, স্বপন আহমেদ হৃদয় ও শাহিন খান। প্রবাসের মাটিতে দেশীয় মেলা নিয়ে কথা বলেন আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন ব্রাদার্স কোলিং স্টার ট্রেনিং কোম্পানির 5ম ব্রাঞ্চের উদ্বোধন হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, কেক কেটে এর উদ্বোধন করেন কোম্পানির সিইও কাজী ফরহাদ। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর এনাম, কাজী আরাফাত, সাইমন শিবু সহ অনেকে। সৌদি আরবে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের সব ধরনের খুচরা ও পাইকারি যন্ত্রাংশ শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে ব্রাদার্স কুলিং স্টার ট্রেনিংয়ের সুনাম রয়েছে। দেশটিতে কাজী ফরহাদ গড়ে তুলেছেন 5টি ব্যবসা প্রতিষ্ঠান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।